বড় বোনের প্রেমিককে নিজের বর হিসেবে দেখে চমকে ওঠে ছোঁয়া। তাকে বিয়ে করতে হবে, কিন্তু এমনটা তো কথা ছিল না। এই লোককে কি করে বিয়ে করবে? সে খুব ভালো করেই চেনে তাকে। দুজনের মেন্টালিটি আলাদা। সংসার করবে কিভাবে? কিন্তু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে ছোঁয়া কথা বলতে পারে না। চিৎকার করে বলতে পারে না, বাবা আমি তাকে বিয়ে করব না, প্লিজ আমাকে বিয়ে দিও না। অসহায় ছোঁয়া চুপচাপ বউ সেজে বসে চোখের পানি ফেলতে থাকে। বরপক্ষ চলে এসেছে, বাড়িতে হই হুল্লোড় চলছে। বর দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে। ছোঁয়া একবার বাইরে তাকায়, মানুষের শোরগোল ছাড়া কিছুই দেখতে পায় না। ছোঁয়ার বোন সিমি পালিয়েছে। আজকে বিয়েটা সিমির হওয়ার কথা ছিল, সেই জন্য এত আয়োজন। কিন্তু সকালবেলা সিমি পালিয়ে যাওয়াতে বিয়েটা ছোঁয়াকে করতে হচ্ছে বাধ্য হয়ে। দুই বাড়ির আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাবে যে তাহলে। এসব ভাবনার মাঝেই ছোঁয়ার মামাতো বোন রুমে ঢুকে মুখ কালো করে বলে, ছোঁয়া তোর হবু বর আগে একটা বিয়ে করেছিল, তার একটা বাচ্চা আছে। ছোঁয়া উত্তর দেয় না, তার জানা নেই ঘটনা সত্যি কি না, আর জানতেও চায় না। যেখানে মানুষটার প্রতি তার ইন্টারেস্ট নেই সেখানে তার অতীত নিয়ে ভাবার সময় আছে? মিলি এবার ছোঁয়ার কাঁধ ধরে বলে, বয়সটাও বেশি লোকটার, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রাগী। এমন মানুষের সাথে সংসার করবি কিভাবে? কেন বিয়ে করছিস? না করে দে, তোর সারা জীবনের প্রশ্ন। ছোঁয়া মিলির দিকে তাকিয়ে মলিন হাসে, দীর্ঘ শ্বাস ফেলে বলে, বিয়েটা করতেই হবে আমাকে, উপায় নেই। মিলি ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা মায়ের জন্য তোর জীবনটা নষ্ট করে দিবি? তাছাড়া তুই না ইমনকে ভালোবাসিস? ছোঁয়া চোখের পানি মুছে বলে, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ, একটু শান্তি দে। মিলি দীর্ঘ শ্বাস ফেলে চলে যায়। ছোঁয়া ইমনের কথা ভাবতে থাকে। কালকেই তাদের রিলেশন হয়েছে। ছোঁয়া আগে থেকেই ভালোবাসত ইমনকে। কাল ইমন প্রপোজ করেছে তাকে। খুশিতে লাফাচ্ছিল ছোঁয়া, সাথে সাথে প্রপোজাল একসেপ্ট করে নিয়েছিল ছোঁয়া। ভালোবাসা পাওয়ার আনন্দে অনুভূতিরা আকাশে উড়ছিল। আজকে সেই ভালোবাসার ইতি টানতে হল। শেষ হয়ে গেল তার কিশোরী মনের সদ্য জন্ম নেওয়া অনুভূতি। দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না তার। দুচোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় ছোঁয়া। তখনই একদল লোক তার রুমে ঢুকে পড়ে। তারা বরের বাড়ির লোকজন। ছোঁয়ার সাথে পিক তুলতে থাকে, এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। ছোঁয়া বিরক্ত হয়ে ওনাদের কথার জবাব দিচ্ছে। ছোঁয়ার বিরক্তি বুঝতে পারে সাদির বোন তনু। সে ভিড় ঠেলে ছোঁয়ার পাশে বসে, তারপর ধীর গলায় ছোঁয়াকে বলে, কোনো প্রবলেম? আমাকে বলতে পারো। ছোঁয়া এক পলক তাকায় তনুর দিকে, কিন্তু জবাব দেয় না। মস্ত বড় প্রবলেমই তো তারা, তাদের কি জবাব দেবে? তখনই একটা পিচ্ছি দৌড়ে আসে ছোঁয়ার কাছে। বয়স কত হবে? সর্বোচ্চ 3 বছর। একদম ছোট, হাতা কাটা সাদা ফ্রক পরা, গলায় চেইন পিঠ সমান, চুলগুলো ঝুঁটি বেঁধে পুতুল রবার্ট দিয়ে আটকানো। দেখতে দারুণ লাগছে। চোখে মুখে কি মায়া বাচ্চাটার। বেশ মোটা কাটা। সে ছোঁয়ার হাত ধরে বলে, পিপি মাম্মা। তনু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। পরীর হাসি, মুখটা কালো হয়ে যায়। ছোঁয়ার হাতটা ছেড়ে দিয়ে বলে, মাম্মা তো অন্য রকম ছিল। তনু বুঝতে পারে সিমির কথা বলছে। ছোঁয়াও বুঝতে পারে, তবে কিছু বলে না, চুপ করে থাকে। কথা বলার মুড নাই। তখনই মুরব্বিরা চলে আসে, ছোঁয়াকে নিয়ে যাওয়ার তলব করে। তনু ছোঁয়াকে হাত ধরে নিয়ে যায়। 3 কবুল আর একটা সাইনের মাধ্যমে নিজের জীবনটা অন্য কারো নামে লিখে দেয় ছোঁয়া। বাবা মায়ের আদরের ছোট কন্যা হয়ে যায় অন্য একজনের স্ত্রী। মুহূর্তেই মিস থেকে মিসেস শব্দটা যোগ হয় তার নামের সাথে। কি অদ্ভুত তাই না? এই মুহূর্তে গাড়িতে বসে আছে ছোঁয়া। তার পাশে বসা সদ্য বিয়ে করা বর, আর তার কোলে পরী। পরী এটা সেটা বলেই যাচ্ছে। সাদিহু হা জবাব দিচ্ছে, একটুও বিরক্ত হচ্ছে না। এক কথা বারবার জিজ্ঞেস করছে তবুও বিরক্ত হচ্ছে না। বাচ্চাটা কোলের মধ্যেই লাফালাফি করছে, এদিক সেদিকে যাচ্ছে, তবুও লোকটার চোখে মুখে একটুও বিরক্তির ছাপ নেই। বরং সে ধৈর্য ধরে বাচ্চাটাকে সামলাচ্ছে। ছোঁয়ার বিরক্ত লাগছে। সে কিছু বলতেও পারছে না, আবার সহ্য হচ্ছে না। বাড়ি থেকে বিদায়ের সময় বাবা মা খুব কেঁদেছে, কিন্তু ছোঁয়া কাঁদেনি। কেন কাঁদবে? পরী এবার ছোঁয়াকে প্রশ্ন করে, মাম্মা ওটা কি? বাইরে একটা গাছ দেখিয়ে বলে ছোঁয়া পরীর দিকে বিরক্ত নিয়ে তাকায়।
মাম্মা মাম্মা ছোঁয়া ঝাঝালো গলায় বলে, চোখ দিয়ে দেখে নাও, আমায় বিরক্ত করো না। সাদি রেগে যায়, এই মেয়ে আমাকে, মেয়েকে দেখাশোনার জন্য তোমাকে নেওয়া হচ্ছে, আমার বাচ্চার সাথে একদম চোখ রাঙিয়ে কথা বলবা না, চোখ তুলে নিব আমি। ছোঁয়া দাঁত কটমট করে, কিন্তু জবাব দেয় না। পরি ফুপিয়ে কেঁদে উঠল। পাপা মাম্মা বকা সাদি পরির চোখের পানি মুছে দিতে থাকে। ছোঁয়া হা হয়ে যায়, কখন বকল একে, কিছুই তো বলল না, এই বিচ্ছু তো দেখি ভীষণ পাজি। মা কাঁদে না, পরির কান্না থামছেই না। সাদি ফোঁস করে শ্বাস টেনে ছোঁয়াকে বলে, সরি বলো। আজীব তো, আমি কেন সরি বলবো, একে কিছু বলেছি আমি, এই টুকুনি মেয়ে। ঢং করে সাদি ধমক দিয়ে ওঠে, আমার মেয়েকে নিয়ে কিছু বললে জিভ টেনে ছিঁড়ে দিব। সাদির ধমকে উঠে ছোঁয়া ভয় পেয়ে যায়। পরি খুশি হয়, মাম্মাকে বকা দিয়েছে। ছোঁয়া জানালা দিয়ে বাইরে তাকায়, এদের সাথে কথা বলার ইন্টারেস্ট নেই। বজ্জাতের দল 3 ঘন্টা জার্নি করার পরে ঢাকায় পৌঁছে যায়। বিশাল বাড়ির সামনে গাড়ি থামে। ড্রাইভার গাড়ি থেকে নেমে লাগেজ নামিয়ে ভেতরে চলে যায়। পরি ঘুমিয়ে পড়েছে। সাদি পরিকে কোলে তুলে গাড়ি থেকে নামে। তখনই একদল মেয়ে এসে ছোঁয়াকে নামায়। একটা মধ্যবয়সী মহিলা প্লেটে মিষ্টি পানি নিয়ে আসে। ছোঁয়ার সামনে দাঁড়িয়ে তাকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে। তারপর ঝাঝালো গলায় বলে, এই মেয়ে নাম কি তোমার? বোনের মতো তোমারও রিলেশন আছে নাকি? বোন তো বিয়ের দিনই পালালো, তুমি কি বিয়ের পরের দিন পালাবে? তোমাকে বিশ্বাস হচ্ছে না। ছোঁয়া বিরক্ত, বোঝা হয়ে গেছে এই মহিলাটা তার শাশুড়ি। যেমন ছেলে তার তেমন মা। ছোঁয়া হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ থাকে। তনু বলে ওঠে, মা মিষ্টি খাওয়াও। বেশি কথা বলো কেন? সাবিনা মুখ বাঁকিয়ে মিষ্টি একটুখানি কাটা চামচে দিয়ে ছোঁয়ার মুখের সামনে ধরে। ছোঁয়া খেয়ে নেয়। তারপর আবারও সাবিনা বলে ওঠে, আমার বাড়িতে থাকতে হলে ভদ্র মেয়ে হয়ে থাকতে হবে, বাদরামি চলবে না। ছোঁয়া এবার আর চুপ করে থাকতে পারে না, বলে ওঠে, তাহলে কি চলে যাব? সাবিনা চোখ পাকিয়ে তাকায়। তনু অবস্থা বুঝে ছোঁয়াকে নিয়ে গটগট করে ভেতরে ঢুকে পড়ে। এই মুহূর্তে ঝগড়া লাগাতে চায় না সে। তার মা যে মানুষ, ঝগড়া সে করবেই। ছোঁয়া ভেতরে ঢুকে অবাক হয়। এত বড় বাড়ি, ঠিক রাজপ্রাসাদের মতো। কি সুন্দর সাজানো গোছানো। এই বাড়িতে থাকবে সে এখন থেকে? এত সুন্দর বাড়ির মানুষজনের কথার ছিঁড়ে এত অসুন্দর কেন? বাড়ির মতো তারা কি সুন্দর কথা বলতে পারে না? শ্বশুর বাড়িতে প্রথম দিনই ছোঁয়াকে বাচ্চা খাওয়াতে দেওয়া হয়েছে। বাসর ঘরে বসে সে ছোট্ট পরীকে খাওয়াচ্ছে। বিয়ের ভারী লেহেঙ্গাটা পাল্টে ফেলেছে অনেক আগেই। এতে অবশ্য বেশ ভালো লাগছে। তনু এক বাটি সুজি দুধ এনে ছোঁয়ার হাতে দিয়ে বলে গেছে, পরীকে খাইয়ে দাও, পরী অবশ্য লক্ষ্মী বাচ্চা। সে ছোঁয়ার পাশে চুপটি করে বসেছিল। ছোঁয়া বিরক্তি নিয়ে বাটিটা হাতে নিয়ে পরীর মুখে পুরে দেয় 1 চামচ দুধ। পরী খেয়ে নেয়, কোনো বায়না করে না। এতে ছোঁয়ার একটুখানি পরীকে ভালো লাগে। বাচ্চাটা শান্ত আছে। খুব সহজেই পরীকে খাইয়ে দেয় ছোঁয়া। তারপর মুখ মুছিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। পরী শুয়ে পড়ে। ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, পাপা আসবে না? ছোঁয়া পরীর পাশে লম্বা হয়ে শুয়ে বলে, তাকে কোলে করে বসে আছি নাকি আমি? পরী আর কিছু বলে না। কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে ফেলে। ছোঁয়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, তবে ঘুম আসছে না। একটু এপাশ ওপাশ করে উঠে বসে লাগেজ খুলে ফোনটা বের করে। ইমনের অনেকগুলো কল আসছে। খারাপ লাগে ছোঁয়ার। ইসস কাল এতক্ষণ লোকটার সাথে কথা বলছিল হাসি মুখে, আর আজকেই অন্য কারো হয়ে গেল। বুকটা ভারী হয়ে আসে ছোঁয়ার। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে হাতের ফোনটা রাখতে যাবে, তখনই আবারও ফোন বেজে ওঠে। ইমনকে কনফিউশনে রাখা ঠিক হবে না, অন্যায় হবে, তাই ছোঁয়া কলটা রিসিভও করে। ওপাশ থেকে ভেসে আসে ইমনের উত্তেজনামূলক কণ্ঠ, কি হয়েছে ছোঁয়া? কল কেন ধরছ না? কখন থেকে কল করে যাচ্ছি। কোথায় ছিলে তুমি? তোমাদের বাড়ির সামনেও গিয়েছিলাম। তোমার বোনের বিয়ে কি শেষ হয়নি? কথা কেন বলছ না? ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে বলে, ইমন আমাকে আর কল দিয়েন না, আমার বিয়ে হয়ে গেছে। শেষের কথাটা বলতে ছোঁয়ার গলা কাঁপছিল। ইমন চমকে ওঠে, কি বলছে ছোঁয়া এসব? বিয়ে হয়ে গেছে মানে কি? কি বলছো তুমি ছোঁয়া এসব? বিয়ে হয়ে গেছে মানে কি? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আপু বিয়েটা করেনি, বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ওনাদের সম্মান চলে যেত কি না? ইমন জানো, যার সাথে বিয়ে দিয়েছে তার একটা মেয়ে আছে। বাবা মা কি করে পারল বলো আমার সাথে এমনটা করতে?
আমার লাইফটা পুরো শেষ করে দিল। ছোঁয়া কেঁদে কেঁদে বলে, ইমন মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি শুনছে এসব? কি করবে এখন সে? ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলল, আমার সাথে পালাবে ছোঁয়া? ছোঁয়া থমকে যায়। পালিয়ে যাবে? বাবা মা বাঁচবে কি করে? দুটো মেয়েই যদি এমন করে? কিন্তু এই বাড়িতে সংসার করবে কিভাবে? মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা যে খুব কঠিন। পালাবো? তখনই সাদি রুমে ঢুকে পড়ে। পালাবো কথাটা শুনে ফেলেছে। দরজা খোলার শব্দে ছোঁয়াও চমকে ওঠে। ফোন পড়ে যায় তার হাত থেকে। ছোঁয়া শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সাদি পা থেকে মাথা পর্যন্ত এক পলক ছোঁয়াকে দেখে নেয়। মেয়েটা একটু বেশিই ছোট। ভালো মন্দ কিছু না বলে কাবাড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া হাফ ছেড়ে বাঁচে। যাক শুনেনি। ফোনটা ফ্লোর থেকে তুলে দেখে ওপরের স্ক্রিন ফেটে গিয়েছে। বন্ধও হয়ে গেছে। ফোনটা আবারও লাগেজে ঢুকিয়ে পরীর পাশে গিয়ে বসে। সাদি চেঞ্জ করে এসে রুমের লাইট অফ করে পরীকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোঁয়া ভেঙচি কাটে। একে তো বুড়ো, তারপর আবার একটা মেয়ে আছে, আবার ঢং দেখায়। বুড়ো মানুষ কেন ঢং দেখাবে? এখানে একটা মানুষ বসে আছে, সেদিকে নজরই দিল না। ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করল না, শুয়ে পড়ল। ছোঁয়াও গুটিসুটি মেরে শুয়ে পড়ে একদম কোনা ঘেঁষে। এবার সাদি গম্ভীর গলায় বলে, আলমারিতে টাকা আছে। যত টাকা দেনমোহর ধার্য করা ছিল সব টাকাই আছে, সেগুলো নিয়ে কাল চলে যেও। ছোঁয়া চমকে ওঠে। তার মানে সব শুনে ফেলেছে। আশ্চর্য, ছোঁয়ার ভয় কেন করছে? গলা শুকিয়ে আসছে। কাপা কাপা গলায় বলে, বন্ধু ছিল। আই নো দ্যাট। এই বয়স অনেক আগেই পেরিয়ে এসেছি। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না। চুপচাপ আছে। সাদিও আর কিছুই বলে না। সকাল সকাল ঘুম ভেঙে যায় ছোঁয়ার। উঠে বসে পড়ে। ভোরের আলো ফুটেছে একটু আগে। সেপ্টেম্বর মাসের শুরু। সূর্য মামা একটু জলদিই উঠে পড়ে। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই ছোঁয়া একটা মধুর দৃশ্য দেখতে পায়। পরীকে জড়িয়ে ঘুমিয়ে আছে সাদি। পরীর একটা হাত সাদির পিঠে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আহা, কি সুন্দর লাগছে দুজনকে। মানতেই হবে, বাবা হিসেবে সাদি বেস্ট। ছোঁয়া আওয়াজ পেয়েছিল মাঝরাতে। সাদি পরীকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল, যাতে বিছানা না ভেজায়। আচ্ছা, লোকটা কি একদম পিচ্ছি থেকেই পরীকে মানুষ করছে? কারো কাছে জানতে চাইবে কি? না থাক। ছোঁয়া ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে থাকে। রুম থেকে বের হবে কি না বুঝতে পারছে না। কাউকেই চিনে না, তাছাড়া যে দজ্জাল শাশুড়ি আবার রুম থেকে বের হওয়ার অপরাধে বকা না দেয়। গুড মর্নিং মাম্মা। ছোঁয়া পেছনে ঘুরে তাকায়। পরী বসে আছে। ছোঁয়া একটু হাসতে গিয়েও হাসে না, মুখটা গম্ভীর করে ফেলে। এই মেয়েটার প্রতি সে গম্ভীর থাকতে চায়, কিন্তু পারছে না। জাদু জানে নাকি মেয়েটা? পরী আবারও বলে, আমায় ব্রাশ করিয়ে দিবে? ছোঁয়া না করতে পারে না, বলেই ফেলে। এসো। পরী হেসে উঠে আসে। ছোঁয়া তাকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দেয়। তারপর রুমে এনে মুখ মুছিয়ে চুলগুলো আঁচড়ে বেঁধে দেয়। জামাটাও পাল্টে দেয়। কি কিউট লাগছে বাচ্চাটাকে। সাদি এখনও উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছে। ছোঁয়া পরীর হাত ধরে রুম থেকে বের হয়। নিচে নামতেই প্রথমেই মুখোমুখি হয় সাবিনা বেগমের। তিনি রান্নাঘরে যাচ্ছিলেন। ছোঁয়াকে দেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে যায়। এই মেয়ে, এত সকালে উঠেছ কেন? ছোঁয়া মাথা নিচু করে বলে, যদি আপনি বকেন তাই। আমি বকি? ছোঁয়া কিছু বলে না। রান্না জানো না? পারো কি তাহলে? খেতে পারি। বেয়াদব মেয়ে। এসো আমার সাথে। রান্না করবে তুমি? আমি যখনই শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম, আমার শাশুড়ি তখনই আমাকে কিচেনে ঢুকিয়ে দিয়েছিল। 50 জন মানুষের রান্না আমাকে একা করতে হয়েছে। ছোঁয়ার সাদা মনে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা মনের মধ্যে চেপে না রেখে বলেই ফেলে, তাহলে বাসর করেছিলেন কখন? সাবিনা বড় বড় চোখ করে তাকায়। শাশুড়িকে বাসরের কথা জিজ্ঞেস করছে নতুন বৌমা? বেয়াদব মেয়ে, কথা কম বলবা। এসো রান্নাঘরে। ছোঁয়া বিড়বিড় করে বলে, আমি আবার কি করলাম? সাবিনার সাথে রান্নায় সাহায্য করছে ছোঁয়া। একটাও কথা বলছে না সাবিনা। ছোঁয়া কয়েকবার খোঁচানোর চেষ্টা করেছে, কিন্তু বেচারা মুখে কুলু পেটেছে। পরী এক পাশে বসে আছে, তার হাতে চকলেট। এবার ছোঁয়া একটা প্রশ্ন করে, শাশুড়ি আপনি বেশি তেতো নাকি আপনার ছেলে বেশি তেতো? না মানে আমি কনফিউজড হয়ে যাই। কাকে সেরা তেতো উপাধি দিব, তাই জানতে চাইলাম আর কি।
সাবিনা গরম চোখে তাকায় ছোঁয়ার দিকে। মেয়ে পাকা পাকা কথা বললে মাইর দিব তোমায় আমি। চিনো আমায়? 3টা সন্তান মানুষ করেছি এক হাতে। এক হাতে কেন, আরেকটা কোথায় ছিল? সাবিনা বেগম কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এই মেয়েটা এরকম উদ্ভট কথা কোথায় খুঁজে পায়? এত শয়তান কেন মেয়েটা? তিনি চোখ মুখ খিচে বলে, তুমি এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। ছোঁয়া এক গাল হেসে পরীর হাত ধরে চলে যায়। তার মূলত এখানে ভালো লাগছে না। আগে কখনোই এই রান্নার কাজ করেনি সে। বাড়িতে তাকে কাজ করতে দেওয়া হতো না। মা আর বনি সব কাজ করত। রুমে এসে ছোঁয়া ফোঁস করে শ্বাস টানে। ধুর, এটা বাড়ি নাকি? কারো মুখে মধু নেই, বিড়বিড় করে বলে ছোঁয়া। পরী শুনে ফেলে সে প্রশ্ন করে, মধু কি মাম্মা? ছোঁয়া পরীর দিকে চোখ পাকিয়ে তাকায়। পাকনামি করবা না তুমি, ছোট ছোটর মতো থাকবা। ছোঁয়ার চোখ রাঙানিতে পরী চুপসে যায়। সাদি আয়নার সামনে দাঁড়িয়ে শুটকোট পরছিল। এক পলক তাকায় ছোঁয়ার দিকে, কিন্তু কিছু বলে না। ছোঁয়ারও এবার চোখ পড়ে সাদির দিকে। লোকটা দেখতে বেশ আকর্ষণীয়, সুদর্শন। শুধু মুখে হাসি নেই, হাসি থাকলে আরও সুন্দর লাগত। কিন্তু কি করা যাবে, নেই যে হাসি। সেই হাসি আবার ফিরিয়ে আনবে কি করে? ছোঁয়া সাদিকে বলে, আমি পড়ালেখা করতে চাই। তোমাকে পড়ালেখা করানোর জন্য এখানে আনা হয়নি, আমার বাচ্চাটাকে সুস্থভাবে বড় করার জন্য আনা হয়েছে। ছোঁয়ার ভীষণ রাগ হয়। বিয়ে করে এনেছে সে, বন্ধনে বেঁধেছে। মেয়ের জন্য কাজের লোক লাগলে টাকা দিয়ে আনত। তাকে বলি দিয়ে কেন আনল? চোখ দুটো ভরে আসে ছোঁয়ার। 2 হাতে মুখ থেকে ফেলো চোখের পানি। কাউকে দেখাতে নারাজ সে। নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই। পরী তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ছোট্ট পরীও বুঝতে পারে ছোঁয়ার মন খারাপ। তাই সে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, পাপা মাম্মার মন খারাপ। সাদি জবাব দেয় না, পরীর মাথায় হাত বুলিয়ে দেয়। খেয়েছ মাম্মা? পরী মাথা নাড়িয়ে না বলে। চকলেট খেয়েছে সে। খালি পেটে চকলেট খাওয়ার কথা বললে বকবে সাদি। পরীকে বকবে না, বকা দিবে ছোঁয়াকে। তাই সে কথাটা লুকালো। সাদি পরীকে কোলে তুলে নেয়। চলো খাবো। তারপর রুম থেকে বেরিয়ে যায়। সাদি বেরিয়ে যেতেই ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে। জীবন তাকে কোথায় এনে দাঁড় করালো? এখানে কেউ তাকে পছন্দ করছে না, একটু সম্মান পর্যন্ত দিচ্ছে না। সেখানে থাকবে কি করে? কি করে মানিয়ে নিবে? এভাবে থাকা যায় নাকি? এই যে ছোঁয়া খেতে গেল না, কেউ তাকে ডাকতে আসলো না। এই বাড়িতে তার কোনো প্রয়োজন নেই। সে শুধু আগাছা মাত্র। লাগেজ থেকে ফোন বের করে ইমনকে কল করে ছোঁয়া। সে চলে যাবে, থাকবে না এখানে। যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইমন কল ধরার আগেই ছোঁয়া কেটে দেয়। ইমনের সাথে চলে যাওয়ার পরও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, ইমনও যদি তাকে ছুঁড়ে ফেলে, তখন কি করবে? এখন তবুও নালিশ করার জন্য বাবা আছে। এখানে ভালো না বাসলেও ছোঁয়াকে অপছন্দ করছে না কেউ। কিন্তু সেখানে তো অপছন্দ করবে সবাই। শুকনো ঢোক গিলে ছোঁয়া আবেগ নিয়ন্ত্রণ করতে জানে সে। হুটহাট সিদ্ধান্ত নেওয়ার মেয়ে সে না। তবুও মাঝে মধ্যে অশান্ত, মনটা আনচান করতে থাকে। একটু সুখ খুঁজতে চায়। ছোঁয়া মা। সেলিম ছোঁয়াকে ডাকতে ডাকতে রুমে ঢোকে। ছোঁয়া একটু হাসার চেষ্টা করে শ্বশুরের দিকে তাকায়। মা এসো, একসাথে খাবো। ছোঁয়া মুচকি হাসে। সেলিম হাত বাড়িয়ে দিয়েছে। ছোঁয়া শ্বশুরের হাতটা ধরে হাঁটতে থাকে। মা তুমি যেন কোন ইয়ারে পড়ো? জি বাবা, ইন্টার সেকেন্ড ইয়ার। আমি কথা বলেছি কলেজে 2-1 দিনের মধ্যে ভর্তি করিয়ে দিব। ছোঁয়া অবাক হয়ে তাকায় সেলিমের দিকে। কি বলছে উনি? কিন্তু বাবা উনি তো, ওর কথা বাদ দাও একদম। মায়ের স্বভাব পেয়েছে। দুজনের মুখেই মধু নেই। এই দুজন মধুহীন মানুষের পাল্লায় পড়ে আমাদের দুজনের জীবন বিতৃষ্ণা। তবে মা এবার তুমি চলে এসো, আমরা দুজন মিলে ওদের মুখে মধু ঢুকিয়ে দিব। ছোঁয়া হেসে ফেলে। সেলিমও হাসে। বাবা ঠিক বলেছেন, এবার আমরা প্ল্যানিং করে ওনাদের মধু খাওয়াবো। গল্প করতে করতে দুজন খাবার টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। সাদি বসেছে খেতে, তার পাশে পরী। পরীর প্লেটে 2 টুকরো করলা ভাজি, একটুখানি ডিম আর রুটি। আর সাদি করলা সিদ্ধ দিয়ে রুটি গিলছে। ছোঁয়া বড় বড় করে তাকিয়ে থাকে। মানুষ এসব খায়? তনু ছোঁয়াকে দেখে মুচকি হেসে গুড মর্নিং বলে। ছোঁয়াও জবাব দেয়। সেলিম টেবিলে বসে পড়ে ছোঁয়াকেও পাশে বসায়। সাবিনা খাবার বেড়ে দিচ্ছে। এই মেয়ে, এই বাড়িতে বউ হয়ে এসেছ তুমি। বউয়ের দায়িত্ব জানো না? স্বামী শ্বশুরদের খাওয়ার
পরে খেতে বসতে হয়। ছোঁয়া কিছু বলতে যাবে তার আগেই সেলিম বলে ওঠে, ঠিক এইভাবেই আমার মা তোমাকে বলতো, সব দেখি মুখস্থ করে রেখেছ। ছোঁয়া আর তনু হেসে ফেলে। সাবিনা গরম চোখে তাকায় সেলিমের দিকে। বাবা শোধ নিচ্ছে। ছোঁয়া ফিসফিস করে বলে ওঠে। সাবিনা হাল ছাড়ে। এই মেয়েকে কিছুই বলা যাবে না, আস্ত একটা বদমাইশ। সে ছোঁয়াকে কিছু না বলে খাবার দিতে থাকে। ছোঁয়ার প্লেটে করলা দিতেই সে নাক মুখ কুচকে বলে, আমি করলা খাই না। সাবিনা মুখ বাঁকায়, ফরমাইশ শুনতে পারবো না আমি। ছোঁয়া রুটি নিয়ে ডিম দিয়ে খেতে থাকে, আর করলা এক পাশে রেখে দেয়। সাদি ফোন দেখছে আর খাচ্ছে। ছোঁয়া সুযোগ বুঝে সাদির প্লেটে করলা ভাজি দিয়ে দেয়। পরি ব্যাপারটা দেখে ফেলে। আস্ত একটা বদমাইশ। সে ছোঁয়াকে কিছু না বলে খাবার দিতে থাকে। ছোঁয়ার প্লেটে করলা দিতেই সে নাক মুখ কুচকে বলে, আমি করলা খাই না। সাবিনা মুখ বাঁকায়, ফরমাইশ শুনতে পারবো না আমি। ছোঁয়া রুটি নিয়ে ডিম দিয়ে খেতে থাকে, আর করলা এক পাশে রেখে দেয়। সাদি ফোন দেখছে আর খাচ্ছে। ছোঁয়া সুযোগ বুঝে সাদির প্লেটে করলা ভাজি দিয়ে দেয়। পরি ব্যাপারটা দেখে ফেলে। সে কিটকিটিয়ে হেসে ওঠে। ছোঁয়া চোখের ইশারায় বলতে না করে। খাওয়া শেষে সাবিনা বেগম ছোঁয়াকে দিয়েছে বাসন মাজতে। কোমরে আঁচল গুজে ছোঁয়া বাসন মাজছে। কাজ করা এত কষ্ট কেন? মনে মনে শাশুড়িকে বকা দিতে দিতে ছোঁয়া কাজ করতে থাকে। সাদি ফাইল নিতে রুমে এসে দেখে বিছানার ওপর ছোঁয়ার ফোন, আর তা শব্দ করে জানান দিচ্ছে। কল বাজছে। সাদি ভ্রু কুচকে ফোন হাতে নেয়। স্ক্রিনে ইমন নামটা ভাসছে। সাদি আবার ফোন রেখে দেয়। ওই মেয়েটার প্রতি একটুও ইন্টারেস্ট নেই সাদির। যা খুশি করুক, তাতে কিছুই যায় আসে না। বাসন মাজা শেষে ছোঁয়া রুমে আসে। গোসল করা প্রয়োজন। লাগেজ খুলে দেখে সেখানে শুধুমাত্র এক সেট 3 পিস দিয়েছে। সেটা নিয়ে ছোঁয়া ওয়াশরুমে ঢুকতে যায়। তখনই সাবিনা বেগম রুমে ঢোকে। এসব এই বাড়িতে পরা চলবে না। তাহলে কি পরব? শাড়ি পরতে হবে। কিন্তু কেন? এটাই নিয়ম। এখানে শাড়ি আছে, পরে আন্ডারস্কোর নাও, বলেই ছোঁয়ার হাতে প্যাকেট ধরিয়ে দেয়। আর হ্যাঁ, দুপুরের রান্নাটা তুমিই করবে, বলেই সাবিনা চলে যায়। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে। হায়রে শ্বশুর বাড়ি। ছোঁয়া শাড়িটা বের করে। হালকা গোলাপি রঙের শাড়ি। দেখতে মন্দ লাগছে না। ওনাকেও নিশ্চয় ওনার শাশুড়ি শাড়ি পরিয়েছিল, তাই আমার ওপর শোধ তুলছে। মুখ বাঁকিয়ে ছোঁয়া ওয়াশরুমে ঢুকে পড়ে। শাড়ি পরতে তার মন্দ লাগে না, ভালোই লাগে। তবে সারাদিন পরে থাকাটা একটু কষ্ট হবে। কিন্তু কিছুই করার নেই। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে ওনাদের কথা শুনতেই হবে। না হলে যে গর্দান যাবে। চলবে। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটি করে লাইক কমেন্ট করে যান প্লিজ। সাথে সাবস্ক্রাইব করে দাও।